শ্রাবণের মাঝামাঝি সময়, চারিদিক যেন জলের রাজত্বে বন্দী। মেঘের দল দুপুর থেকেই পাক খেতে খেতে আকাশের সমস্ত আলো হরণ করে নিয়েছে। সন্ধে নামতেই শুরু হয়েছে অঝোর ধারায় বৃষ্টি। রাস্তার ধারে তালগাছ, নারকেল গাছ আর বাঁশ ঝাড়গুলো দমকা হাওয়ার তোড়ে মাথা নাড়ছে বারবার। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে যেন পুরো গ্রাম এক মুহূর্তের জন্য জীবন্ত হয়ে উঠছে, তারপর আবার সেই চিরচেনা অন্ধকারে ডুবে যাচ্ছে। বৃষ্টির শব্দ আর হাওয়ার গর্জনে যেন একটা গা ছমছমে ছায়া চেপে বসেছে সমগ্র গ্রামটা জুড়ে। এই রকম একটা রাতে গ্রামের মোড়ের ঠিক কোনায় বসে আছে সেই বিখ্যাত চপের দোকান। ছনের ছাউনি দেওয়া ছোট্ট ঘর, সামনে একখানা বড় কড়াইতে ফুটন্ত তেলে একের পর এক বেগুনি, আলুর চপ, লঙ্কার চপ এসব ভাজছেন বাবলুদা। এই দোকানটা থেকে শ্মশানটা খুব একটা দূরে নয়। এই বর্ষার মধ্যেও কারা যেন মৃতদেহ সৎকার করার জন্য সেখানে এসেছে। দূর থেকে হ্যারিকেনের বাতির আলোগুলো দেখা যাচ্ছে, ভেসে আসছে হরিধ্বনি। দোকানের ভিতরে কাঠের বেঞ্চে বসে আছে 5-6 জন গায়ের লোক। কেউ গামছা কাঁধে ঝুলিয়ে, কেউ আবার জবুথবু হয়ে বসে আছে। কারোর হাতে চায়ের ভাঁড়, কেউ আবার তেল চপে কামড় বসিয়ে গল্পে মশগুল। হঠাৎ দোকানের মধ্যে একটু সাড়া পড়ে গেল। কানে কানে একজন বলল, ওই দেখো, রামনাথবাবু আসছে। এই মানুষটাকে রোজগার আড্ডায় দেখা যায় না। বয়স 70-এর কোঠায় হলেও চোখে মুখে তেজ এখনো যেন এক যুবকের মতো। পরনে ধুতি এবং সেই সঙ্গে একরাশ রহস্য। কেউ কেউ বলে তিনি নাকি তন্ত্র সাধক, কেউ বলে ভবঘুরে, কেউ আবার বলেন ওনার শরীরের ভিতরেই নাকি দেবতা থাকে। আজ অনেকদিন পর বাবলুদার দোকানে এসেছেন উনি। উপস্থিতদের মধ্যে একটা অদ্ভুত উত্তেজনার ছায়া। কে আগে গল্প শোনার অনুরোধ করবে সেই নিয়ে যেন নীরব প্রতিযোগিতা। শেষে ভজা বলে উঠল, দাদু, আজ একটা নতুন কাহিনী বলো না। সেই শ্মশানের ভূতের গল্পটা সেদিন শুনে আমার রাতের ঘুম উড়ে গেছিল। রামনাথবাবু ভুরু কুঁচকে তাকালো। তোরা সব আজকালকার চ্যাংরা ছিলে, গল্প শুনে আমার পিঠ পিছে হাসাহাসি করিস, বলিস আমি গাঁজাখুরি গল্প বলি। তাহলে কি আর গল্প শোনানোর কোনো মানে হয়? দলের মধ্যে থেমে গেল শব্দ। মাথা নিচু করে শিবুদা বলল, ভুল হয়ে গেছে দাদু, ওসব কথা ভাববেন না। আজ এমন একটা গল্প বলুন যাতে আমাদের মুখ দিয়ে কোনো শব্দ না বেরোয়। ছোট বাচ্চারা যখন ভুল করে তখন তো বুড়োদের ক্ষমা করে দিতেই হয়। তবে শোন, আজ তোদের একটা ঘটনা বলছি, মন দিয়ে শুনবি। কেউ যদি মাঝপথে প্রশ্ন করিস তবে আমি কিন্তু গল্প থামিয়ে দেব। এই ঘটনাটা প্রায় 30 বছর আগের। সেবার আমি 6 মাস ধরে গঙ্গার তীর ঘেঁষে ঘেঁষে ঘুরে তন্ত্র সাধনা করছিলাম। কোনো গ্রাম, কোনো শ্মশান বাদ দিইনি। এক সাধুর সংস্পর্শে এসে আমি কিছু বিদ্যা শিখেছিলাম। সেই সময় আমি তখন ওই গ্রামে আসিনি। আমার একটু জমি জমা ছিল, আর ছিল একটা বড় পুকুর। সেই পুকুরে ল্যাটা, শোল, রুইয়ের আমদানি ভালোই ছিল। আমি তন্ত্র সাধনায় গেলেও আমি সাংসারিক রস ত্যাগ করিনি কখনো। আমি তখনও মাছ মাংস সবই খেতাম, ঠিক আগের মতোই। দীর্ঘ 6 মাস এখানে ওখানে কাটিয়ে বাড়ি ফিরে আসার পর একদিন দুপুরবেলা একটা ছিপ আর মাছ ধরার বাক্স নিয়ে চলে গেলাম পদ্ম পুকুরে। রাস্তায় যেতে যেতে হঠাৎ দেখা হয়ে গেল আমার ছোটবেলার বন্ধু বিজয় গুপ্তের সঙ্গে। ওর বাড়িতে তখন জমজমাট মাটির ব্যবসা। মাটির মানে ওই মাটির ঠাকুর, ঘটি, বাটি, থালা, চায়ের কাপ ইত্যাদি। আমি হাসি মুখে এগিয়ে গিয়ে দেখলাম ওর চোখে মুখে এক অদ্ভুত অন্য মনস্কতা, যেন অনেক দূরে কোথাও মন চলে গেছে। ও হঠাৎ চমকে উঠে বলল, কে? ও রামনাথ, তুই কোথায় ছিলে এতদিন? শুনলাম বৈরাগ্য নিয়েছিস, তা হঠাৎ এ পথে আসার কারণ? সে আমার কথা ছাড়। তা তুই তো বেশ হাসি খুশি একটা মানুষ ছিলি। আজ তোর মুখে অদ্ভুত এক ছায়া দেখছি কেন রে বিজয়? কোনো দুশ্চিন্তা? আমার প্রশ্নটা শুনে বিজয় কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বিজয় বলল,
বাবার শরীরটা অনেক দিন ধরেই ভালো যাচ্ছে না রে। ব্যবসা তো বড্ড মন্দা। বিশেষ করে এই বছর যে কটা কাঁচা মাটির জিনিসপত্র বানানো হয়েছিল, মানে ওই মূর্তি, বাটি, কাপ, সবই ভিজে গিয়ে একেবারে নষ্ট হয়ে গিয়েছে। কিছুই বুঝতে পারছি না, সব খারাপ জিনিস একসঙ্গে কেন ভর করেছে আমাদের ঘাড়ে। তবে সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা তো এখনো বলিনি তোকে। সপ্তাহখানেক আগে এক ভোরবেলার কথা। সেদিন বাবা ঘুম থেকে উঠে দরজা খুলতেই দেখে উঠোনের ঠিক দুটো সিঁড়ির ধাপে রাখা রয়েছে কলা পাতার উপর একটা কাটা ছাগলের মাথা, পাশে হলুদ, সিঁদুর, কিছু সুপারি, সর্ষের তেল আর এক গুচ্ছ আতপোড়া ধূপকাঠি। পরিষ্কার বোঝা যাচ্ছিল জিনিসগুলো ফেলা হয়নি, সযত্নে সাজিয়ে রাখা হয়েছে। বাবা তক্ষুনি আমাদের সবাইকে ডেকে তোলেন, কিন্তু কথা যেন কেউ না জানতে পারে এই বলে ঘটনাটা ঘরের মধ্যেই চাপা দেওয়া হয়। বাইরের কেউ জানে না এই খবর। আজ শুধু তোকেই বললাম, ভাই, কথাটা কিন্তু 5 কান করিস না। বিজয়ের কথাটা শুনে আমি কিছুক্ষণ স্তব্ধ হয়ে গেলাম। বুকের ভেতরটা যেন ধক করে উঠল। কলা পাতার উপর ছাগলের কাটা মাথা, হলুদ, সিঁদুর, পান, সুপারি, এ তো নিছক কুসংস্কার নয়। এগুলো একটা নিদর্শন, তন্ত্র বা অভিশাপের এক অদৃশ্য ইঙ্গিত। আমি বললাম, আজ সন্ধেবেলায় একবার তোদের বাড়িতে আসতে চাই। বাইরে তখন গুড়ি গুড়ি বৃষ্টি নেমেছে। মাথায় ছাতা নিয়ে আমি বিজয়ের বাড়ির দিকে এগিয়ে চললাম। সেখানে পৌঁছে দেখি সে বাড়িতেই আছে। ওর ঘরে গিয়ে বসতেই সাথে সাথে গরম গরম চা আর এক বাটি আম তেল মাখা মুড়ি এসে হাজির, সঙ্গে খাসা আলুর চপ। সেদিন সেই চায়ের ধোঁয়ার মধ্যেও একটা ভারী ভাব যেন লুকিয়েছিল, যেন অদৃশ্য কিছু চুপ করে বসে আছে আমাদের আড়ালে। কিছু একটা যেন এইখানেই আছে, কিন্তু ধরা দিচ্ছে না। বিজয়ের সঙ্গে খানিকক্ষণ কথাবার্তা বলার পরে আমি একবার তার বাবাকে দেখে আসবার সিদ্ধান্ত নিলাম। ঘরের ভেতরে প্রবেশ করতেই সাথে সাথে একটা গুমোট কিছু আমার বুকের ওপর এসে বসল। জানালার কোণ দিয়ে চাঁদের এক ফালি অস্পষ্ট আলো ঘরে ঢুকেছে। যেন আলো নয়, এক রাশ ক্লান্তি মেঘে ছড়িয়ে পড়েছে সেই অসুস্থ প্রাচীন শরীরের ওপর। চোখের সামনে পড়ল এক অদ্ভুত ভয়ঙ্কর দৃশ্য। বিজয়ের বাবা মাধব পাল একসময় গ্রামের একজন পরিপাটি ও বলিষ্ঠ পুরুষ ছিলেন, আর আজ যেন হাড় জ্বালানো একটা কঙ্কাল সদৃশ্য জীবনের রূপ নিয়েছে। রক্তহীন গাল দুটো গর্তের মতো ভিতরে ঢুকে গেছে, চোখ জোড়া বসে গেছে কুঠুরে। সারা শরীরটা কেবল চামড়ায় মোড়ানো হাড়ের মতোই দেখাচ্ছিল। মাথার একপাশে কাঁচা পাকা চুল এবং কপালে আর মুখে ফুটে উঠেছে মৃত্যু। আমি বাইরে এসে বিজয়কে বিদায় জানিয়ে বাড়ির দিকে পা বাড়ালাম, কিন্তু তখন হঠাৎ আমার নাকে এসে লাগলো এক আশ্চর্য ঘৃণ গন্ধ, একটা বিকৃত বীভৎস উৎকট গন্ধ। বহুদিন ধরে পচে থাকা কোনো মৃত প্রাণীর চামড়া পচা দুর্গন্ধ, যেন বহুদিনের কোনো গোপন পাপ হঠাৎ করে আমার শরীর ছুঁয়ে চলে গেল। বুকের ভেতর একটা ধাক্কা লাগলো, আর ঠিক তখনই বিজয়ের বাবার ঘরের দিক থেকে ভেসে এলো এক করুণ হৃদয় বিদারক হাউ মাউ কান্নার আওয়াজ। আমি আর দেরি করলাম না, দৌড়ে গিয়ে দেখি কাকু নিঃশব্দে বিছানায় পড়ে আছে। আমি নিঃশব্দে বারান্দায় গিয়ে দাঁড়াতেই মুখোমুখি হলাম বিজয়ের কাকার সঙ্গে। তার চোখে ছিল একরকম অগ্নিময় দৃষ্টি, কঠোর তীক্ষ্ণ, অথচ সেই দৃষ্টির গভীরে কোথায় যেন লুকিয়েছিল এক আশ্চর্য প্রশান্তির শয়তানি মুচকি হাসি। এর পরেও কেটে গেল কয়েকটা দিন। মাধববাবু শ্রাদ্ধ শান্তির দিন আমরা সপরিবারে নিমন্ত্রিত ছিলাম। দুপুরে খাওয়া দাওয়ার পর বিজয়ের সঙ্গে কথা বলছি, এমন সময় সেই পুরনো গন্ধটা আবার ফিরে এলো। এবার যেন আরো তীব্র, আরো বিষাক্ত। ঠিক তখনই দূরে কিছু লোকের উত্তেজিত গলা শোনা গেল। জাম গাছটার নিচে ছুটে গিয়ে দেখি একটি ছাগল গাছের গুড়িতে বাঁধা, তার শরীরটা অস্বাভাবিকভাবে ছটফট করছে। ছাগলটির পেট ফুলে উঠেছে অস্বাভাবিকভাবে, মুখে যন্ত্রণার আর্তনাদ থাকলেও কোনো আওয়াজ নেই। দেখতে দেখতে
ছাগলটা মাটিতে লুটিয়ে পড়ল। আমি স্তব্ধ হয়ে রইলাম। একটাই ভাবনা মাথায় ঘুরছে, এই গন্ধ সেই একই বীভৎস গন্ধ। গন্ধটা এলেই কেন যেন একটি করে প্রাণ নিঃশেষ হয়ে যাচ্ছে। এ গন্ধ কি তবে মৃত্যুর দূত? এর অর্থ কি? আমি বিশ্বজিৎকে একখানে ফর্দ লিখে দিলাম কয়েকটি বিশেষ যাগযজ্ঞের প্রয়োজনীয় সামগ্রী জোগাড় করার জন্য। ওর প্রতি আমার একরকম সহানুভূতি কাজ করছিল। বাড়ি ফেরার আগে ওকে খুব স্পষ্ট করে বলে দিলাম, এবার দেরি করলে সর্বনাশ ঠেকানো যাবে না। দিনটা কোনো রকমে কাটল, কিন্তু রাতের নীরবতা ছিন্ন করে আবার সেই পরিচিত পচা তীব্র ঝাঁঝালো গন্ধ আমার নাকে এসে লাগলো। ঘুমটা ভেঙে গেল। দরজায় কেউ জোরে জোরে ধাক্কা দিচ্ছে। দরজা খুলে দেখি বিজয় কাঁদোমাদো মুখে দাঁড়িয়ে। ওর কথা শুনে জানলাম ওদের বাড়িতে আবার মৃত্যু হানা দিয়েছে। ওদের বাড়ি ঢুকতেই দেখি গোয়াল ঘরের 3টে গরু আর 2টো বাছুর সব মারা গেছে ঠিক সেদিনকার ছাগলটার মতো। ছটপট করতে করতে মুখ দিয়ে বেরিয়েছে কালো রক্তের ছিটা। আমার বুকের ভেতরটা যেন আবার ছুঁয়ে উঠল। সেই একই গন্ধ এবং তার সঙ্গে মৃত্যু। হঠাৎ একটা কথা আমার মাথায় খেলে গেল। আমি বিজয়কে বললাম, আচ্ছা, একটা কথা বলতো বিজয়, সেদিন ভোরে তোর বাবা যে ছাগলের কাটা মাফাটা কলা পাতায় পেয়েছিলেন, সেটা পরে কি করেছিলেন? সেটা তো আমার বাবা নিজের হাতে ওই মনা কাকাদের বাঁশবাগানে গিয়ে পুঁতে দিয়েছিলেন। আমি তখন ওনার সঙ্গেই ছিলাম। তাহলে আমাকে সেখানে নিয়ে যেতে পারবি? এখন না হলে আর কখনো নয়। বিজয় আমার দিকে এক মুহূর্ত তাকালো, তারপর মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে। আমরা দুজনে তখনই রওনা দিলাম মোনা কাকাদের বাঁশবাগানের দিকে। রাত তখন গভীর। পেছনে নিঃশব্দে গ্রামটা নিদ্রার দেশে হারিয়ে গেছে। 5 মিনিট মতো হাঁটার পর আমরা পৌঁছে গেলাম বাঁশবাগানের গভীরে, সেই নির্দিষ্ট জায়গাটায়। নরম ভেজা মাটির ওপর বিজয়ের দেখিয়ে দেওয়া জায়গাটা খুঁচাতে লাগলাম। কয়েক মিনিটের মধ্যেই মাটি খানিকটা সরিয়ে ফেলতেই একটা পচা গলা বস্তু উকি দিতে লাগলো। চোখ খুলে তাকাতেই বুঝলাম এটাই সেই ছাগলের কাটা মাথা। কিন্তু মাথাটা তখন আর চেনার মতো নয়। মাংস বেশি পচে গিয়ে এক বীভৎস বিকৃত চেহারা নিয়েছে। এক ঝটকায় ঘিন ঘিনে সেই গন্ধে বমি গলা অবধি উঠে এলো। তবে আমি নিজেকে কঠোরভাবে সামলালাম। এই মুহূর্তেই আমাকে কিছু একটা করতে হবে, সময় নেই। গুরুর দেয়া মন্ত্র ঠোঁটে জপ করছিলাম। বিজয়, এবার আমাদের দৌড়তে হবে। কিছু দেখলে থামবি না, সাহস করে বুক চিদিয়ে চল। আমি তো আছি, আমাদের ক্ষতি করতে পারবে না কিছু। কিছু দেখলে থামবি না। কথাটা বলার শেষ হতেই বাঁশঝাড়ের মাথায় সশব্দে পাতাগুলো নড়ে উঠল। একটা চিল চিল শব্দ উঠল, যেন কেউ মাথার ওপর দিয়ে দ্রুত গতিতে সরে গেল এপাশ থেকে ওপাশে। আমি আমার গেঞ্জিটা খুলে ছাগলের বিকৃত মুন্ডুটা শক্ত করে পেঁচিয়ে বেঁধে নিলাম। এক জঘন্য কাজ, কিন্তু এটা আমাকে করতেই হবে। এরপর শুরু হলো জীবনের সবচেয়ে ভয়ানক দৌড়। আমরা দুজন প্রাণপণে দৌড়াচ্ছি অন্ধকারের ভিতর দিয়ে। বনের রাস্তা, কাদা মাটি, ভেজা ঘাস কিছুই আমাদের থামাতে পারছে না। পিছনে যেন কোনো ছায়া ধাওয়া করছে। হাঁপাতে হাঁপাতে অবশেষে বিজয়ের বাড়ি পৌঁছে গেলাম। আর দেরি করলে চলবে না, এক্ষুনি আমাকে যজ্ঞে বসতে হবে। সৌভাগ্যক্রমে বাড়িতে ছিল শুকনো বেলগাছের ডাল, ঘি, সাদা বালি আর যা যা প্রয়োজন। তেল, আতপ চাল, সিঁদুর, পোড়া কাঁথার চাই, একচালা ধুনো, মটরের খোল, কিছু পুরনো ধূপকাঠি সব এনে দিল বিজয়। আর তখনই এগিয়ে এলেন বিজয়ের মা। কাঁপা গলায় বললেন, তুমি বাবা কিছু একটা করো। বিগত কয়েক মাস ধরে আমাদের সাথে যা হয়ে চলেছে, আমরা তো কারোর ক্ষতি করিনি। হঠাৎ হঠাৎ এমন শত্রু কে হয়ে উঠল? চিন্তা করবেন না কাকিমা, যতটা পারি আমি আমার সাধ্য দিয়ে চেষ্টা করব এই অভিশাপকে চিরতরে মুছে দিতে। কিছুটা জায়গা খানিকটা পরিষ্কার করে মাঝখানে তৈরি করলাম একটি ছোট কিন্তু পূর্ণাঙ্গ যজ্ঞকুণ্ড। চারপাশে একে একে সাজিয়ে রাখলাম তেল, সিঁদুর, শুকনো বেলগাছের ডাল, ঘি, আতপ চালের আটা, সাদা বালি, তুলসী পাতা, গঙ্গার জল। এবং বিজয়ও কয়েকটি মাটির পাত্রে কিছু গন্ধদ্রব্য আর শুকনো নিম পাতা এনে দিল।
বিজয় তার মা আর সঙ্গে বাড়ির কয়েকজন কর্মচারী, তারা খানিকটা দূরে বসে নির্বাক হয়ে তাকিয়ে আছে। তাদের চোখে আতঙ্ক আর একরাশ উদ্বেগ। আমি আগুন ধরালাম। প্রথমে আহুতি দিলাম ঘিয়ের সঙ্গে সিঁদুর মেশানো আটা, তারপর বেল গাছের শুকনো ডাল। এক মুহূর্তে থেমে নিজের ডান হাতে তর্জনীতে ক্ষত করে খানিকটা রক্ত বার করলাম। তারপর সেই রক্ত মিশিয়ে দিলাম আহুতি হিসেবে। তারপর ধীরে ধীরে শুরু করলাম সেই দুর্লভ রক্তগ্ন তন্ত্র। প্রথমে ধীরে, তারপর যেন মন্ত্র নিজের গতিতে দৌড়তে শুরু করলো। হঠাৎ ছায়ার মতো কিছুর উপস্থিতি যেন ঘরের চারপাশে ঘুরছে। একবার যেন ঘরের ভেতর থেকে শব্দ আসছে, অস্বাভাবিক রকমের। চারিদিকের বাতাস যেন কেমন গুমোট হয়ে আসছে। দম বন্ধ করা একটা চাপ এসে পড়ছে। আমার গায়ের গেঞ্জির ভেতরে জড়িয়ে রাখা সেই পচা ছাগলের মাথাটা বের করলাম। গন্ধটা এমন তীব্র যে শরীরের ভেতর থেকে বমির ঢেউ উঠে আসছিল, কিন্তু আমি চোখ বন্ধ করেই সেটা যজ্ঞের আগুনে ছুঁড়ে দিলাম। আর ঠিক তখনই ঘটল ভয়ঙ্কর ঘটনা। যজ্ঞের আগুন দাউ দাউ করে জ্বলে উঠল এক তীব্র রাগান্বিত গর্জনের মতো আওয়াজে। এরপর হঠাৎই সে আগুন আবার ধক করে নিভে গেল, আর সেখান থেকে বেরোতে লাগলো কালো কুচকুচে ধোঁয়া। না না, ওটা শুধুমাত্র ধোঁয়া নয়, ওর মধ্যে ছিল কোনো জীবন্ত অশুভ শক্তির অস্তিত্ব। স্পষ্ট দেখতে পেলাম সেই কালো ধোঁয়াটা যেন সেই ছাগলের কাটা মুন্ডুটার রূপ ধারণ করেছে। কি বিভৎস সেই মুখাবয়ব! আমি তখনও যোগের আসনে বসা, কিন্তু শরীরটা আর টিকছে না। নাক, চোখ, কান সব দিক থেকে রক্ত চুঁইয়ে গড়িয়ে পড়ছে। আমার দৃষ্টিও ঝাপসা। শুধু অনুভব করলাম আমার শরীরটা ভারী হয়ে পড়ছে। আর পারছি না, কিছুই শুনতে পাচ্ছি না। চেতনা হারালাম। ভোর রাতের দিকে চেতনা ফিরে এলো। আমি চোখ খোলার চেষ্টা করলাম। চারপাশে চেনা মুখ। বিজয়, তার মা, দুই কর্মচারী, সবাই আমাকে ঘিরে আছে। কারো চোখে জল, কেউ নীরব। বিজয়ের মা কাঁপা কণ্ঠে বললেন, বাবা, তুমি আমাদের রক্ষা করতে গিয়ে এত বড় বিপদের মধ্যে পড়বে বুঝতে পারিনি। তোমার কিছু একটা হয়ে গেলে সমাজে মুখ দেখাতে পারতাম না আমরা। চিন্তা করবেন না কাকিমা, আমি যথাসাধ্য করেছি। বাকিটা এখন ঈশ্বরের হাতে। তবে এই কথা নিশ্চিত, আপনাদের পরিবারের ওপর কেউ মারণ বাণ প্রয়োগ করেছিল। আমি সেই বাণ ঘুরিয়ে দিয়েছি ঠিক তার দিকেই। এতটা বলে রামনাথ দাদু থামলেন। দোকানের মধ্যে সবাই চুপচাপ, কারুর মুখে কোনো কথা নেই। বৃষ্টি আগের থেকে আরো বেড়েছে, সঙ্গে বজ্রপাতের আওয়াজও। আমাদের প্রত্যেকের গা ভয়ে শিউরে উঠল।